ঠিক আছে, আমাদের কাজটা করতে হবে কোথায়? পাওয়ার পয়েন্টে। তো আমরা আসলাম পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট ওপেন করলে আমরা এখান থেকে কোথায় যাব? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। হুম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসলে আপনি এরকম একটা কি পাবেন? ইন্টারফেস পাবেন। তো আমাদের যে কাজটা থাকবে বা স্যাম্পল যেটা থাকবে সেখানে হচ্ছে দুইটা পেজে থাকবে। একটাতে হচ্ছে আপনার যে ক্রাইটেরিয়া সেটা লেখা থাকবে, অপর পেজে হচ্ছে কি আপনার পুরো স্যাম্পলটা দেওয়া থাকবে। তো আপনার হচ্ছে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে স্যাম্পল অনুযায়ী আপনার কাজটা করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে শুরুতে একটা থিম ডিজাইন করতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে যে যদি কোশ্চেনের আমি যে ক্রাইটেরিয়া সেটা যদি ওপেন করি, তাহলে এখানে কি লেখা আছে? এইখানে আপনার হচ্ছে থিম লেখা আছে। থিম বলছে হচ্ছে মেক টু রেক্টেঙ্গুলার শেপ অ্যান্ড প্লেস অ্যাট দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য স্লাইড অ্যাজ এ থিম থ্রু আউট দ্য প্রেজেন্টেশন। আপনার কি থিম যেটা আছে সেটা আপনার পাওয়ার পয়েন্টের ডিফল্ট যে থিম সেগুলো ইউজ করার কথা বলে নাই, এখানে বলছে যে দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার জন্য একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, এবং পুরো স্লাইড জুড়ে মানে পুরো প্রেজেন্টেশন জুড়ে ওটা থাকবে, ওটা কনসিস্টেন্ট থাকবে। তো আমাদের যেহেতু শুরুর কাজটা থিম যেটা বলছে আমরা সেটাই করি। দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেই ইনসার্ট থেকে। আমরা পাওয়ার পয়েন্ট থেকে পাওয়ার পয়েন্টে শেপ নেওয়ার জন্য কোথায় যাব? ইনসার্টে। ইনসার্টের মধ্যে এখানে পাবো কি শেপ। শেপ থেকে আমাদের বলছে কি নেওয়ার জন্য? রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য। তো এইখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে যখনই আপনি শেপ সিলেক্ট করবেন তখন কি হবে? আপনার কার্সার প্লাস হয়ে যাবে। ওখানে যে পিকচার আছে সেটা আপনি যে কোনো একটা পিকচার ইউজ করতে পারেন, আপনার পিকচারে ইউজ করতে হবে ওরকম কোনো ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া নাই। তো এখান থেকে যখন আপনি শেপ সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে আপনার কার্সার এরকম প্লাস হয়ে যাবে। প্লাস প্লাস হয়ে গেলে আপনি হচ্ছে যেখানে ক্লিক করে আপনি টান দিবেন সেখান থেকে আপনার কি হবে? শেপ ড্র হবে। এই শেপটা ড্র হয়েছে। ড্র করার পরে আপনার শেপ একবার সিলেক্ট ছিল, আপনি একবার কি করছেন? শেপ ড্র করছেন। এখন শেপটা কি হয়েছে? ওটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমার রেক্ট্যাঙ্গেল শেপ কয়টা নিতে বলছে? দুইটা নিতে বলছে, একটা হবে টপে আর একটা হবে কি বটম মানে নিচে। তো টপে তো আমি বসালাম, এখন কি আমার নিচেও লাগবে না? নিচে নেয়ার জন্য আবার আপনি ইনসার্ট থেকে শেপ নিতে পারেন, অথবা এটাকেই কপি করে আপনি নিচে বসাতে পারেন। এখান থেকে ড্র ইনসার্ট থেকে এসে যে ড্র করবেন কিভাবে সেটা তো দেখলাম, আমরা এখন কপি করব কিভাবে সেটা দেখি। কপি করার জন্য যেটাকে কপি করবেন মানে যে শেপ অথবা যে টেক্সট আপনি কপি করবেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি কন্ট্রোল ধরেন তাহলে দেখবেন কি আপনার কার্সারের এখানে প্লাস চিহ্ন আসছে একটা, মানে একটু অন্যরকম ভাবে নিচে আর একটা বক্সের মতো চলে আসছে। তো এর মানে হচ্ছে আপনার এটা কি ডাবল করবে, যেটা সিলেক্ট করছেন সেটাকে ডাবল করবে। এটা করার পরে আপনি যখন ক্লিক করে নিচের দিকে টান দিবেন অথবা ওখান থেকে মুভ করবেন, দেখবেন কি হয়েছে? ওখান থেকে এখানে আরেকটা কপি চলে আসছে। এখন আপনি এগুলোতে দুইটা কালার অ্যাপ্লাই করে দিবেন। কালার অ্যাপ্লাই করবো কোত্থেকে? শেপ সিলেক্ট করলে শেপ ফরম্যাটে আসবো। আসার পরে এখানে শেপ ফিল আছে, যেহেতু আমি ফিলের কালারটাই চেঞ্জ করবো, আউটলাইন আমার দরকার নাই। তো সেক্ষেত্রে শেপ ফিলে এসে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিবেন। এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা হচ্ছে আউটলাইন, শেপ আউটলাইন। এখান থেকে আউটলাইন কি করবেন? নো আউটলাইন করে দিবেন। শেষ। এরপরে হচ্ছে আমি যদি স্যাম্পলের দিকে আসি, এটা তো হচ্ছে আমার যে একদম প্রথম যে ক্রাইটেরিয়া বলছে সেটা আমি ফিল আপ করলাম, দুইটা রেক্ট্যাঙ্গেল উপরে এবং নিচে বসালাম। তারপরে কি বলছে? যে স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশন কি বলছে? উইপ। তো আমরা আগে কি করব? প্রথম স্লাইডের মধ্যেই আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করে দিব। প্রথম স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় ট্রানজিশনে যাব। ট্রানজিশনের মধ্যে আসলে এখানে অনেকগুলো ট্রানজিশন কি আছে? অলরেডি আছে। তো আপনার এখান থেকে খুঁজতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট কোনটা। আপনার এখানে উইপ বলছে, আপনি যদি এখান থেকে পুশ দিয়ে দেন তাহলে কি হলো? হলো না, আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হলো না। সেই জন্য আপনার এখানে যেটা থাকবে সেটাই অ্যাপ্লাই করবেন। আর যদি কখনো এরকম হয়
যে একটা ট্রানজিশনের কথা বলছে, কিন্তু ওই ট্রানজিশনটা আপনি এখানে খুঁজে পাচ্ছেন না বা এখানে নাই, তখন আপনি নির্দ্বিধায় অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমাদের যে রিকোয়ারমেন্ট দেয়া আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ট্রানজিশন নাই, তো আমরা এটা কি করব? তখন অ্যাসেসর যে কোনো একটা সলিউশন আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে যেহেতু উইব বলছে, আমার এখানে উইব ট্রানজিশন অলরেডি আছে, তো আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমার কি হয়েছে, ট্রানজিশন হয়ে গেল, তারপরে কি থিম হয়ে গেল। এরপরে এরপরের কাজ হচ্ছে আপনার কি লেখা আছে, স্লাইড শো। স্লাইড শো অটোমেটিকলি চেঞ্জ আফটার 3 সেকেন্ডস। এটা হচ্ছে কালকের ক্লাসেও আমি দেখাইছিলাম যে অন মাউস ক্লিক থাকলে কিভাবে করব, আর হচ্ছে অটোমেটিক যদি বলে তাহলে কি করব। তো এখানে হচ্ছে অটোমেটিক বলছে, কালকে ছিল অন মাউস ক্লিক। তো এখান থেকে অটোমেটিক থাকলে আর অন মাউস ক্লিক এই দুইটা কিভাবে চেঞ্জ করবেন, এটার জন্য আসবেন হচ্ছে ট্রানজিশনের মধ্যে। ট্রানজিশনের মধ্যে আসলে আমি প্রথমে ট্রানজিশন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের মধ্যে যাওয়ার মাঝখানে যেই অ্যানিমেশনটা হবে বা যেই স্মুথের কি বলে ওটাকে, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মাঝখানে যে অ্যানিমেশনটা হয় ওটাকে ট্রানজিশন বলে। তো এইখানে আপনি এখান থেকে কি দিছেন, উইপ দিছেন ওটা। এখন এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে অটোমেটিকলি যাতে চেঞ্জ হয়, এটাতে যাতে আমার মাউসের ক্লিক করতে না হয়। তো সেটার জন্য এই কর্নারে দেখেন টাইমিং এর একটা রিবন আছে, এখান থেকে অ্যাডভান্স স্লাইডের মধ্যে অন মাউস ক্লিক টিক করা আছে। এটার মানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলেই আপনার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, না হলে সে যাবে না, ওখানে থাকবে। আর এর নিচে আরেকটা আছে হচ্ছে আফটার। এটার মানে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিছুক্ষণ সময় পরে এটা অটোমেটিকলি চলে যাবে, তো আপনার মাউসের বারবার ক্লিক করতে হবে না। তো এখান থেকে অন মাউস ক্লিক যেটা সেটা উঠে অফ করে দিবেন, দেন হচ্ছে আফটারে ক্লিক করবেন। এখন আমাদের ডিউরেশনটা কত বলছে, 3 সেকেন্ড, ওখানে টুলস এর মধ্যে বলে দিছে 3 সেকেন্ড। তো এখান থেকে আপনি যে টাইমিংটা সেটা 3 সেকেন্ড করে দিবেন। আর এইখানে আরেকটা আছে ডিউরেশন, এটাকেও আপনি 3 সেকেন্ড করে দিবেন। দুইটাই 3 সেকেন্ড থাকবে, মানে এখানে যেটা অ্যাপ্লাই করবেন এখানেও সেমটাই অ্যাপ্লাই করবেন। করার পরে এখানে অ্যাপ্লাই টু অল, এটা করলে কি হবে, যতগুলো স্লাইড থাকবে ততগুলো স্লাইডে একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। না হলে যেই স্লাইড সিলেক্ট করে এই কাজটা করবেন শুধুমাত্র ওই স্লাইডের মধ্যেই এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ফন্ট, সেটা হবে এরিয়াল, সবগুলোর জন্যই এরিয়াল ফন্ট দিছে। ফন্ট সাইজ বলছে টাইটেলস টেক্সট হবে হচ্ছে 48, সাবটাইটেল টেক্সট হবে 24, বডি টেক্সট হবে 24। তো এই টাইটেল টেক্সট, সাবটাইটেল টেক্সট আর হচ্ছে বডি টেক্সট, এই তিনটা বিষয় কি কি, আমরা তো এটা গুলায় ফেলবো সবগুলো একসাথে দেওয়ায়। তো আপনি যদি এখানে আসেন, এই প্রথম স্লাইডের মধ্যে এখানে ছিল ইওর নেম, যে বিষয়টা এখান থেকে মুছে গেছে প্রিন্টের কারণে। তো এই যে ইওর নেম যেটা লেখা থাকবে এইটা হবে সব সময় আপনার টাইটেল। হ্যাঁ, একদম প্রথম স্লাইডে সবচেয়ে বড় আপনার যে টেক্সটটা থাকে সেটাই সচরাচর কি হয়, টাইটেল হয়। আপনার পুরো প্রেজেন্টেশনের টাইটেলই সেটা থাকে। যেমন আমরা যখন ওই যে রচনা লিখি তখন কি করি, একদম শুরুতে আমরা ওটার পুরো টাইটেলটা লিখি না? হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশ বা বাংলাদেশের ষড়ঋতু যদি লিখি, শুরুতেই লিখি কি ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এটা কি আমার টাইটেল বা শিরোনাম। তো এই প্রেজেন্টেশনও সেম, প্রথম স্লাইডে যেটা একদম বড় করে হাইলাইট করে টেক্সটটা থাকবে সেটাই হবে টাইটেল। তারপরে হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কি, টাইটেলের পরে যে বিষয়গুলো থাকে যেগুলো হচ্ছে একটু বোল্ড করা থাকে টাইটেলের পরে, যেমন আমরা রচনার মধ্যে যে টাইটেল লিখলাম তারপরে লিখি ভূমিকা, তারপরে হচ্ছে গ্রীষ্মকাল, শরৎকাল, এগুলোর মধ্যে তারপরে আমরা বর্ণনাগুলো লিখি, তো ওগুলা হচ্ছে সাবটাইটেল। তারপরে এই ভিতরের যে বর্ণনাগুলো লিখি ওটা হচ্ছে সব আদার টেক্সটের মধ্যে পড়ে। তো এইখানে টাইটেল হবে প্রথম স্লাইডে, তারপরে যদি এখানে তাকান এখানে সিনিয়র গ্রাফিক ডিজাইনার যেটা আছে, মানে লেখা যেগুলো এগুলো কিন্তু সাবটাইটেলের আন্ডারে পড়ে। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনার লেখা, এগুলো কি সাবটাইটেলের আন্ডারে, এগুলো টাইটেল হতে পারে না এখানে এসে, টাইটেল আপনার একটাই হবে। টাইটেলের পরে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে সাবটাইটেল। এরপরে যেখানে যে টেবিলের মধ্যে যে লেখাগুলো লিখছেন এগুলো আদার টেক্সটের মধ্যে পড়বে। এখন এখানে আপনার সাবটাইটেল টেক্সট আর হচ্ছে বডি টেক্সট দুইটাই 24 রাখছে, তো আপনি ইজিলি বুঝতে, দুইটাই সেম সাইজেরই হবে।
কোনটা বড় ছোট হবে না। আর হচ্ছে আপনি সাবটাইটেলটাকে বডি টেক্সট থেকে আলাদা করার জন্য ওটাকে একটু বোল্ড করে দিতে পারেন, তাহলে একটু বোঝা যাবে যে এটা সাবটাইটেল। তো আমি হচ্ছে প্রথম স্লাইডের যেটা আছে সেটা করি। সেখানে কি করছে, একটা ইমেজ ইউজ করছে। এই কর্নারে হচ্ছে পোর্টফোলিও যেটা আছে সেটার একটা লিঙ্ক দেয়া আছে, আর এখানে তো ওই নামটাই হবে। এখন এখানে যে ইমেজটা দেয়া আছে, এই ইমেজটা যে একজন মানুষেরই হতে হবে বা আপনার নিজের পিকচারই হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে যে কোনো একটা ইমেজ এখানে ইউজ করতে পারেন। এখানে কি ইমেজের কোনো সাইজ দেয়া আছে? আমি যদি দেখি, প্রথম স্লাইডের জন্য টাইটেল দেয়া আছে ইওর নেম অ্যান্ড ইওর ডেজিগনেশন, সাবটাইটেল ইওর প্রোফাইল লিঙ্ক। এই যে দেখেন এখানে সাবটাইটেল বলেও দিছে কোনটা হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমেজ, এনি ফটো অর স্ক্রিনশট। দেখছেন এখানে কি লিখছে ইমেজের ক্ষেত্রে, যে কোনো ছবি অথবা একটা স্ক্রিনশট। আপনার যে নিজের একটা ছবি দিতে হবে বা কোনো মানুষেরই ছবি দিতে হবে এরকম কোনো কিন্তু ক্রাইটেরিয়া নাই। দেন ওটার সাইজ কত বলছে, ওয়েট হবে 4 ইঞ্চি, হাইট হবে 4.8 ইঞ্চি। ওটার সাইজও কিন্তু বলে দিছে। তারপরে প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, আপনার স্যাম্পলে যেখানে যেখানে এই বিষয়গুলো রাখছে, মানে এই পোর্টফোলিও এখানে রাখছে, ছবি এখানে রাখছে, তারপর ইওর নেম এখানে রাখছে, আপনি কি করবেন সেম ভাবে আপনার স্লাইডের মধ্যেও এগুলো সাজাবেন। তো আমরা যদি আসি পাওয়ার পয়েন্টে, আমাদের শুরুতে কি লাগবে, টেক্সট বক্স লাগবে কি লেখার জন্য, পোর্টফোলিওর যে লিঙ্কটা ছিল সেটা লেখার জন্য। এটা লিখবো কি www. portfolio.com। এখন ওটা ছিল আমাদের হচ্ছে ভার্টিক্যালি নিচ থেকে উপর দিকে। হ্যাঁ, তো সেটা করার জন্য কি করবেন, এখান থেকে টেক্সটের যে ডাইরেকশন আছে প্যারাগ্রাফের মধ্যে, এই ডাইরেকশনটাকে আপনি রোটেট করে দিবেন। দেন হচ্ছে এটাকে এখানে বসাবেন। এখন চাইলে আপনি এই দিকে একটা শেপ ইউজও করতে পারেন এটার পিছনে, যাতে যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমি এখান থেকে একটা শেপ দিয়ে দিই এক্সট্রা করে, সার্কেল নয় রেক্ট্যাঙ্গেল নিব এখান থেকে। এ দেখেন আমি কি করছি, টেক্সটটা লেখার পরে আমি এখানে শেপ নিছি। হ্যাঁ, যার কারণে কি হয়েছে, শেপটা ওই টেক্সটের উপরে চলে আসছে। এখন যদি এখানে তো আপনি বুঝেই করবেন যে আগে শেপ বসাবেন তার উপরে টেক্সট বসাবেন। যদি কখন এরকম হয় যে আপনি করে ফেলছেন, এখন এটাকে যদি রিপিট দেন তাহলে হচ্ছে সবগুলো আবার শুরু থেকে করতে হবে। তো এই জন্য কি করবেন, এখান থেকে আরেকটা সহজ হয়ে আছে, এটাকে টেক্সটের পিছনে নিয়ে গেলে আপনার টেক্সটটা এটার উপরে চলে আসবে। ওটা অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে পিছনের দিকে। তো এটা করার জন্য আপনি এখান থেকে রাইট ক্লিক করে এখানে ব্রিং টু ফন্ট অথবা সেন্ড টু ব্যাক দুইটা অপশন পাবেন। তো এখান থেকে আমার কি করতে হবে, টেক্সটের পিছনে নিতে হবে না শেপটা। তো সেই ক্ষেত্রে কি আসে, সেন্ড টু ব্যাক আসে, মানে পিছনের দিকে পাঠাতে চাচ্ছি তাই না। যদি উপরের দিকে মানে সামনের দিকে নিয়ে আসতে চাইতাম তাহলে ব্রিং টু ফন্ট হতো। এখন সেন্ড টু ব্যাক করবো, সেহেতু এখানে এই যে সেন্ড টু ব্যাক এটা যদি দেন তাহলে কি হবে, একদম সবগুলো শেপের বা এখানে যতগুলো আপনার অবজেক্ট থাকবে সবগুলোর পিছনে নিয়ে যাবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড কি করবে, এ একটা শেপের পিছনে নিয়ে যাবে। আমি এখানে যদি দেই সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন এখানে আমি একটু বড় করে দিই কারণ শেপগুলো দেখা যাচ্ছে। এ দেখেন আমি কি করছি, এই শেপগুলো আমি আগে নেওয়া হয়েছে না, আগে নেওয়া পারার এই শেপটা আমি পরে নিছি, যার কারণে কি এই শেপগুলোর উপরে এইটা আছে, নীলটা আছে। এখন এখান থেকে রাইট ক্লিক করে আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে দেখেন কি হয়েছে, নিচের শেপটা আমি পরে নিছিলাম এটার পরে, যার কারণে এটার পিছনে গেছে, এটার পিছনে যায় একটা শেপের পিছনে গেছে, সবগুলোর না। আর সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে একদম সবগুলো আপনার শেপ বা টেক্সট যাই বলেন একদম সবগুলোর পিছনে চলে যাবে। দেখেন একদম উপরে আছে, রাইট ক্লিক করে আমি যদি সেন্ড টু ব্যাক দেই একদম সবগুলোর পিছনে চলে গেছে। এখন এই শেপ আর এই শেপ সবগুলোর পিছনে হচ্ছে এই নীল কালার শেপ। বিং ফরওয়ার্ডও সেম, বিং টু ফ্রন্ট দিলে একদম সবার উপরে চলে আসবে, আর যদি বিং ফরওয়ার্ড দেন তাহলে কি একটা শেপের উপরে চলে আসবে বা একটা অবজেক্টের উপরে চলে আসবে। একটা হচ্ছে এক ধাপ এক ধাপ করে আগে পিছনে যায়, আর একটা হচ্ছে একদম একেবারে আগে পিছনে যায়। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোনটা দিবেন। আমার এখানে যদি এরকম প্রয়োজন পড়তো, দেখেন আমি এটা কি করি, আমার যদি এরকম প্রয়োজন পড়তো এই শেপটার নিচে হচ্ছে এই শেপটা থাকবে,
দেন এই শেপটার নিচে, এই শেপটা থাকবে নিচে, এটা থাকবে উপরে। আমি বুঝাতে পারিনি, দাঁড়ান। আমি হচ্ছে সার্কেল নিয়ে বুঝাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন একটা সার্কেল নিলাম, এটার কালার আমি রেড করে দেই, একদম রেড। হুম। আরেকটা শেপ নেই, স্কোয়ার, এটার কালার কি দিব, এটার কালার দিলাম ব্ল্যাক। আরেকটা শেপ নেই, আপনার হচ্ছে ধরেন এই যে কি বলে অ্যারো বলে সেটা, এটা, এটার কালার কি দিব, ইয়েলো। এখন দেখেন আমি যেই অর্ডারে শেপগুলো ড্র করছি এটা কিন্তু সেই অর্ডারেই আছে। একদম শুরুতে আমি কোনটা ড্র করছি, লাল সার্কেলটা, এই জন্য কি সবগুলোর নিচে এটা আছে। তার উপরে তারপরে কোনটা ড্র করছি, এই স্কোয়ারটা, এই জন্য কি লাল সার্কেলের উপরে এই স্কোয়ারটা আছে। আর কি এই যে যে ইয়েলো অ্যারোটা আছে সেটা কিন্তু সবার শেষে ড্র করছি, যার কারণে এটা সবার উপরে আছে। এটা বুঝতে পারছেন? যেই অর্ডারে আমি ড্র করছি এগুলো কিন্তু সেই অর্ডারে আছে। যেটা সবার আগে ড্র করছি সেটা সবার নিচে আছে, যেটা সবার শেষে ড্র করছি সেটা সবার উপরে আছে। এটা টেক্সটের ক্ষেত্রেও। বসতে চাইলে এখানে চেয়ার নিয়ে বসেন। ড্র না, এটা আপনার টেক্সটের ক্ষেত্র, যখন আপনি টেক্সট লিখবেন তখনও। এটাই, হ্যাঁ। এখন এই যে আমার কি প্রয়োজন পড়তে পারে, ধরেন এই যে লাল সার্কেল যেটা আছে সেটা আমার এই যে বক্স যেটা আছে এটার উপরে প্রয়োজন পড়তে পারে, পড়তেই পারে। এটা যে এখানে আপনি হচ্ছে কোনো কাজ করতেছি না, যার কারণে এক্সপ্লেন দিতেছি। আপনাদের যদি কখনো কাজ করেন তখন দেখবেন এই শেপ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, তখন এরকম পড়তেই পারে যে এই সার্কেল স্কোয়ারের উপরে আপনার এই সার্কেলের দরকার পড়বে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই সার্কেলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে যদি এখান থেকে যে সরি বিং ফরওয়ার্ড দেন, তাহলে দেখবেন যে একটা শেপের উপর আসছে, যে স্কোয়ারের উপরে সার্কেলটা চলে আসছে। কিন্তু এই যে যে অ্যারোটা আছে অ্যারোটার কিন্তু নিচেই আছে। সেম কাজে আপনি যদি আবার রাইট ক্লিক করে এখান থেকে বিং টু ফন্ট দেন, তাহলে একদম যে সবগুলোর উপরে চলে আসবে। এখন আপনার যখন যেখানে যেটা দরকার পড়বে আপনি সেটাই ইউজ করবেন। কোথাও বিং ফরওয়ার্ড দরকার পড়বে, কোথাও হচ্ছে একদম বিং টু ফন্ট দরকার পড়তে পারে। এখন বুঝতে পারছেন অ্যারেঞ্জ গুলো? এখনো না বুঝতে পারলে ভিডিওটা আবার হচ্ছে একটু পিছনে টেনে নিয়ে দেখবেন। তো এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইমেজ নেওয়ার কাজ। আমাদের কি করতে হবে, ইমেজ নিতে হবে। ইমেজটা ইনসার্টের মধ্যে পিকচার পাবেন, দিস ডিভাইস, ওখানে কি বলছে, যে কোনো একটা ইমেজ নেওয়ার জন্য অথবা স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এখান থেকে আপনি যদি ইমেজে সিলেক্ট করেন, তাহলে আমরা যেভাবে ওয়ার্ডের মধ্যে ইমেজ সিলেক্ট করি ইনসার্ট করি, সেম ভাবে আপনি কি করবেন, এখানে ইমেজ নিয়ে আসবেন। ওয়ার্ডের মতো এখানে ঝামেলা হয় না, যে লেআউটের অপশন যেটা থাকে যেটা চেঞ্জ করতে হয়, ওই ঝামেলাটা এখানে নাই। আমি এখানে ইমেজ রাখলাম এইখানে। এরপরে সাইজ, ইমেজের সাইজ বলে দিছে। ইমেজের সাইজ কত বলছে, ইমেজের সাইজ বলছে, ওয়েট বলছে 4 ইঞ্চি, হাইট বলছে কি 4.8 ইঞ্চি। এই সাইজটা চেঞ্জ করবেন কোত্থেকে, ইমেজটা সিলেক্ট করে এইখানে দেখেন আপনার পিকচার ফরম্যাটে আসলে এই কর্নারে সাইজের একটা অপশন আছে। তো এখান থেকে আপনার হাইট কি কত লাগবে, ক্লাসে মনোযোগী না আপনারা, কথা বলতেছেন কোনটা? ইমেজ ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এই যে এখানে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন অথবা স্ক্রিনশট সিলেক্ট করবেন। কি দিব আমি,
ধরেন লোগোই নিয়ে নেই অন্যের পিকচার ইউজ করা থেকে। এই যে পিকচার আসলো, পিকচার আসার পরে আমাদের কি এটার সাইজটা দিতে হবে। সাইজ কত বলছে? ওয়েট হবে হচ্ছে আমার কত 4, হাইট হবে এর উপরে হাইট হবে হচ্ছে 4.8 আর উইথ হবে হচ্ছে 4। এইখানে দেখেন আমি সাইজ যখন দিছি সাইজটা চেঞ্জ হয়ে গেছে, নিচে 4 আছে উপরে 4.66। রিকোয়ারমেন্ট মিট হইছে? কিভাবে হলো? ওয়েট ছিল 4, হাইট ছিল 4.8, আমার এখানে আসছে 4.66। রিকোয়ারমেন্ট মিট হয়েছে? এটা ঠিক করব কিভাবে? উপরে লিখলেও তো হচ্ছে না, আমি যদি লিখি নিচে 4 উপরে যদি 8 লিখি এটা হবে? লিখলে হবে? এই যে উপরে আমি 8 লিখলাম নিচে কত চলে আসছে 4.12। কি করতে হবে এটা? ভুলে গেছেন? এই যে সাইজের যে ছোট্ট একটা অ্যারো, এই অ্যারোতে গিয়ে এখান থেকে লগ অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটাকে আনটিক করতে হবে। এরপরে এখানে আপনার যেই সাইজ লাগবে সেটা আপনি এখানে লিখে দিবেন। রিপিট হবে না। এখান থেকে সাইজ চেঞ্জ করবেন পিকচারে। তারপরে হচ্ছে আপনার কি টাইটেল, ইওর নেম এন্ড ইওর ডেজিগনেশন। সেম ভাবে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আপনি আপনার নাম লিখবেন। এটার সাইজ কত বলছে? টাইটেলের সাইজ কত? 48। ফন্টের সাইজ কি বলছে? আর ফন্ট কোনটা হবে? এখান থেকে ফন্টের যে নাম সেটা দিয়ে দিবেন, এখানে এরিয়াল হবে। তারপরে হচ্ছে নিজে ইওর ডেজিগনেশন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কাজ, সেটা হচ্ছে আমি একটা জিনিস এখানে রেখে গেছি। আমি বলছিলাম এই শেপগুলো বসানোর পরে এটাকে ডুপ্লিকেট করার জন্য, তারপরে বাকি কাজ করার জন্য। এখন আমি সেটা না করে কি পুরো কাজ করে ফেলছি। এখন কি করব? সাবটাইটেল হবে আপনার এই যে পোর্টফোলিও, আর হচ্ছে ইওর ডেজিগনেশন যেটা আছে সেটা হবে আদার টেক্সটের মধ্যে। ডুপ্লিকেট স্লাইড। এখন স্লাইড ডুপ্লিকেট করার জন্য কি করবেন? এই যে যে কাজগুলো করছেন সেটাকে হচ্ছে আপনি এটা সহই ডুপ্লিকেট করতে পারেন। এটা সিলেক্ট রেখে তাহলে কি আবার পরবর্তী স্লাইডে গিয়ে এগুলো ডিলিট করতে হবে। এটা সিলেক্ট রেখে অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। এই যে আরেকটা স্লাইড নিচে চলে আসছে। এখন এই স্লাইডে এসে এগুলো কেটে দেন, কারণ প্রথম স্লাইডে এগুলো অলরেডি আছে। দেন বাকি যে কাজ আছে এই স্লাইডের মধ্যে সেটা করবেন। এখন বাকি স্লাইডের জন্য কি বলছে? টাইটেল হবে এক্সপেরিয়েন্স, তারপরে স্মার্ট আর্ট অ্যাজ পার স্যাম্পল, প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। তো এইখানে যে সেকেন্ড স্লাইডের মধ্যে এখানে লেখা আছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, যে টাইটেলগুলো ছিল সেটা ইউজ করতে বলছে। তো স্মার্ট আর্টও লাগবে, সেই জন্য কি কোথায় যাবো? আগে স্মার্ট আর্ট নিয়ে নেই, ইনসার্টে গিয়ে এখান থেকে স্মার্ট আর্টের মধ্যে লিস্টের মধ্যে এটা পাবেন যেটা ওনারা ইউজ করছে। লিস্টে আসলে এই যে এটা কি বলে? ভার্টিকাল শেভরন লিস্ট। দেন ওকে। এখন এর মধ্যে যে কাজগুলো মানে যে লেখাগুলো আছে সেগুলো লিখে দিবেন। সিনিয়র গ্রাফিক ডিজাইনার, এখানে হবে গ্রাফিক ডিজাইনার, তারপরে জুনিয়র গ্রাফিক ডিজাইনার। এর টেক্সটগুলো মানে টাইটেলগুলো নিজেদের লিখে দিবেন। এই হচ্ছে সেকেন্ড স্লাইড। সেকেন্ড স্লাইড পর্যন্ত সবার কমপ্লিট? সবাই বুঝতে পারছেন? ওকে।
তারপরে হচ্ছে থার্ড স্লাইডের মধ্যে ওনারা একটা টেবিল অ্যাড করছে। এখানে যদি আসি থার্ড স্লাইডে কি লিখছে, টাইটেল হবে এডুকেশন, টেবিল অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে টেবিল আছে সেভাবে টেবিল বসাবেন, প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। তো সেম প্রসেস, আপনি এটাকে ইনসার্ট থেকে গিয়ে ডুপ্লিকেট করবেন। আমি ডুপ্লিকেট একসাথে কয়েকটা করে নেই। এখন থার্ড স্লাইডে কি আসবে, আমার টেবিল আসবে। ইনসার্টের মধ্যে আসলে আপনি এখানে টেবিল পাবেন। এখান থেকে আপনার কয়টা রো কয়টা হাইট লাগবে সেটা আপনি স্যাম্পল দেখিয়ে এখান থেকে সিলেক্ট করে যখন ওকে দিবেন, আপনার ওই রো হাইটের একটা টেবিল চলে আসবে। এখন এর মধ্যে আপনি আপনার যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। এখানে হবে এইচএসসি, তারপরে হচ্ছে আর কি আছে, ব্যাচেলর, এইচএসসি, এসএসসি, যেই মার্কগুলো আছে সেগুলো স্যাম্পল থেকে দেখে দেখে উঠাই দিবেন। আর এই portfolio.com এর জায়গায় এখানে হবে হচ্ছে এডুকেশন। এখানে আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স হবে, এটা কেটে দিয়ে এখানে এক্সপিরিয়েন্স লিখবেন, এখানে হবে হচ্ছে এডুকেশন। হ্যাঁ, দেন এখানে টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো বসাবেন। তারপরে কি করছে, তারপরে হচ্ছে ফোর্থ স্লাইডে হচ্ছে আপনার এই বার গুলো বসানো হয়েছে। এই বারটা কিভাবে বসাবেন, বার বসানোর জন্য ইনসার্ট থেকে আগে হচ্ছে শেপ নিবেন, এই রেক্ট্যাঙ্গেল শেপ নিবেন, এখান থেকে এরকম একটা শেপ বসাবেন। বসানোর পরে এর উপরে এটাকে কপি করবেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এই যে দুইটা শেপ হয়েছে, মানে এটাই আমি একবার বসানোর পরে আরেকটা কপি করছি। এখন এই শেপটা কি, এই শেপটা প্রথম শেপটার উপরে থাকবে না নিচে থাকবে? আমি শুরুতে এই শেপটা ড্র করছি রেক্ট্যাঙ্গেল, এটা থেকে এটা কপি করছি। এখন এই শেপটা এটার উপরে থাকবে না নিচে থাকবে? নিচে কেন থাকবে? যেটা কপি করছেন সেটা উপরে থাকবে, যেটা থেকে কপি করছেন সেটা নিচে থাকবে। এখন এখান থেকে কপি করার পরে এই নিচের যেটা আছে, প্রথম যেটা আছে, এটার কালারটা হচ্ছে একটু হালকা করে দেবেন, একদম হালকা যেরকম। তারপরে হচ্ছে এইটা একটু গাঢ়ই থাকবে, গাঢ় থেকে একটু ছোট করে দিয়ে এই শেপটার উপরে একদম বসাবেন। এখন দেখেন এটা কি একটা লোডিং বারের মতো হয়ে গেছে না, যে এতটুকু প্রসেস হয়েছে, এতটুকু প্রসেস হওয়া বাকি। এখন এই সেমটাকেই যতবার থাকবে, আমার এখানে 3 বার আছে, আপনি এটাকেই কন্ট্রোল ধরে 3টা কপি করে নেবেন। উপরে নিচের বিষয়টা হচ্ছে আপনি যেটা আগে শুরুতে ড্র করবেন বা যেই বিষয়টা আগে সবার আগে লিখবেন ওটা সবার নিচে থাকবে, সবার শেষে যেটা করবেন, যে শেপ ড্র করবেন বা সেই শেপ লিখবেন, টেক্সট লিখবেন, ওটা সবার উপরে থাকবে, শেষেরটা সবার সামনে থাকবে, আর সবার শুরুর যেটা সেটা সবার নিচে থাকবে। এখন এখান থেকে এই যে তিন বারগুলো আছে এগুলো একটু কম বেশি করে দেন। দেন হচ্ছে এখানে পার্সেন্টেজ লেখা আছে, যেমন 79, 60, ওই পার্সেন্টেজ লেখার জন্য এখান থেকে টেক্সট বক্স নিয়ে আপনি এই পার্সেন্টেজটা লিখে দিবেন। হ্যাঁ, এটা আমরা একটা গ্রাফ বানালাম এখান থেকে, এই যে যেমন 70% এখানে হয়েছে এটা। দেন এটাকে কপি করে আবার এখানে নিয়ে আসবেন, তখন হচ্ছে 60 দিয়ে দিলেন, আবার এখানে যখন নিয়ে আসবেন তখন হচ্ছে 79 দিয়ে দিলেন। কালার চেঞ্জ করে বুঝবেন। আচ্ছা, এরপরে এটা থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড গেল, তারপরে হচ্ছে ফিফথ স্লাইড। ফিফথ স্লাইডের এখানে কিছু বোঝা যাচ্ছে কি লেখা? এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আমি যদি স্যাম্পলে দেখি,
লেখা আছে টাইটেল হবে পোর্টফোলিও, শেপ টেক্সট বক্স অ্যাজ পার স্যাম্পল, প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, অ্যাড ফ্লোট ইন অ্যানিমেশন ইফেক্ট অন ইচ পোর্টফোলিও আইটেম। এখানে কি বলছে, শেপ টেক্সট বক্স ইউজ করতে বলছে। এখানে আসি, এখান থেকে আমার কি লাগবে, শেপ আর টেক্সট বক্স লাগবে। আগে হচ্ছে শেপ নেই, শেপটা হবে একদম নিচে ছোট্ট করে, তার উপরে হবে হচ্ছে টেক্সট বক্স, ইনসার্টের মধ্যে এখানে টেক্সট বক্স। টেক্সট বক্সটাকে ড্র করবেন, যেই শেপ নিছেন সেই শেপের আকৃতি ড্র করবেন এইভাবে। টেক্সট বক্সে একটা কালার দিয়ে দিবেন, হালকা কালার, যেমন হচ্ছে এরকম, আর নিচেরটাকে একটু গাঢ় কালার। এই হচ্ছে একটা আপনার ইয়ে হয়েছে। এখন এটাকেই বারবার কপি করবেন, কপি করে পাশে বসাবেন। শেষ। এখন এগুলোর মধ্যে এক একটার উপরে অ্যানিমেশন অ্যাড করতে বলছে হচ্ছে ফ্লোট ইন। তো এভাবে সিলেক্ট করে যাবেন কোথায়, অ্যানিমেশনে। অ্যানিমেশনে এসে এখানে দেখেন এই যে ফ্লোট ইন আছে, এই প্রত্যেকটার উপরে ফ্লোট ইন হবে। এক একটার উপরে আলাদা আলাদা সিলেক্ট করে ফ্লোট ইন অ্যানিমেশন অ্যাড করবেন। সবগুলোতে সিলেক্ট করে করে ফ্লোট ইন অ্যানিমেশন যেটা আছে সেটা দিয়ে দিবেন। এখন এই সবগুলোতে আলাদা আলাদা দেওয়ার ফলে কি হয়েছে, আমি যদি এখানে প্রিভিউ অন করি দেখেন এক একটা 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 করে আসতেছে। হুম, এইভাবে হচ্ছে আপনার এটা অ্যানিমেশন হবে। তারপরে হচ্ছে 6 স্লাইড, সেখানে কি থ্যাংক ইউ লিখে সাবটাইটেল হবে কি ইওর পোর্টফোলিও লিংক, এটা লিখে দিবেন একদম কি শেষের স্লাইডে। ইনসার্ট থেকে টেক্সট বক্স, টেক্সট বক্সের মধ্যে থ্যাংক ইউ। এরপরে এখানে একটা লিংক অ্যাপ্লাই করতে বলছে না, লিংক অ্যাড করতে বলছে না, লিংকের কথা বলছে। তো আমাদের কি লিংক অ্যাড করতে হবে, সেটা কি পোর্টফোলিওতে। আমি যদি স্যাম্পলে দেখি, স্যাম্পলে এই যে myportfolio.com, এরকম আপনার হচ্ছে পোর্টফোলিওর একটা লিংক অ্যাপ্লাই করতে হবে। এটা করার জন্য টেক্সট বক্সে আগে লিখবেন মাই পোর্টফোলিও। এটার মধ্যে আমাদের কি লাগবে, হাইপার লিংক লাগবে। এটাকে লিখার পরে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এই যে কি হাইপার লিংক, এখানে যাবেন। এখানে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কারেন্ট ফোল্ডার, ব্রাউজ পেস্ট, তারপরে হচ্ছে রিসেন্ট ফাইল। এরপরে আছে হচ্ছে এই দিকে যদি দেখেন প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, তারপরে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিংক অ্যাড করতে বলছে না, এই যে যে অ্যাড্রেসের অপশনটা আছে এখানে এসে হয়তো বা কোন একটা অ্যাড্রেস দেওয়া লাগবে। আমি যদি দেখি একটু, এর আগে দেখি নাই, একটু দেখে নিই দাঁড়ান কিভাবে হয়। উম, উম, আহ, এই যে দেখেন আমি গুগল থেকে এই লিঙ্কটা নিছি, ওয়াইটি সার্চ করে এখান থেকে লিঙ্কটা নিছি। ওটা কিন্তু আমার পাওয়ার পয়েন্টের মধ্যে এই যে এখানে লিঙ্ক হয়ে গেছে। কন্ট্রোল ধরে আমি যখনই ক্লিক করব, এই সরাসরি কোথায় আসতেছে, ওয়াইটি সার্চ দিয়ে চলে আসতেছে।
অথবা আমি যদি ইউটিউব থেকেই লিঙ্কটা নেই, ইউটিউব লগ ইন করে, হ্যাঁ যেই লিঙ্ক দিবেন সেটাই আসবে। ধরেন এখান থেকে এই যে ইউটিউবের লিঙ্কটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পোর্টফোলিও যেখানে আছে এখানে এসে আবার সেম ভাবে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখান থেকে কি এই এডিট লিঙ্কের জায়গায় আপনার থাকবে কি হাইপার লিঙ্ক, ওখানে যাবেন, গিয়ে এখান থেকে এই যে যে অ্যাড্রেসের যে বারটা আছে এই অপশনে এসে আপনার লিঙ্কটা এই যে পেস্ট করে দিবেন এভাবে, দেন ওকে। হ্যাঁ, এখন এই যে কন্ট্রোল ধরে যখনই আমি এই প্রোফাইলে ক্লিক করব, এ সরাসরি কি ওপেন করবে, যে লিঙ্কটা আপনি পেস্ট করছেন ওখানে দিছেন সেই লিঙ্ক ওপেন করবে সরাসরি, এই যে ইউটিউবের লিঙ্ক চলে আসছে। তো এই ছিল আপনার পুরো প্রেজেন্টেশন। এখন যদি আমি এটাকে প্রেজেন্টেশনের মোড নেই তাহলে দেখেন কি হয়, আমি কিন্তু মাউসে অন মাউস ক্লিক দিছি মানে একটার পর আরেকটা চলে আসবে অটোমেটিক। দেখেন আমি কি মাউসে কোনো ক্লিক করছি, এ অটোমেটিকলি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। শেষ। তো এই ছিল আপনাদের প্রেজেন্টেশনের মূল স্ট্রাকচার। এভাবেও যদি করেন তাহলেও আপনি ওনাকে অ্যাসেসরকে বোঝাতে পারবেন যে স্যার আমি পুরোটা পারি। হুম, এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। এরপরে এর মধ্যে আপনি ইমেজ অ্যাড করে, তারপরে হচ্ছে ফন্টের মধ্যে আরো বিভিন্ন ধরনের কালার অ্যাড করে এটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এতটুকুই ছিল আপনাদের এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন যেটা।